কত ঝুম বৃষ্টির রাত কেটেছে বেটন লেকের পাড়ে। মানুষ বলে যে বিদেশের জীবন অনেক স্বপ্নের মতো সুন্দর এবং বেড অফ রোজ। অ্যাকচুয়ালি কি? শুরুটা অবশ্যই ভালো ছিল না, মানুষ মনে করে, বাট মনে করাটা আসলে স্বাভাবিক। জীবন ছায়াছবির মতো না, কারণ ওদের এক্সপিরিয়েন্স হচ্ছে ওদের 13 ইয়ার্স থেকে শুরু হয়, সেখানে আমাদের দেখা গেছে 24 বা 25-এ কি আমাদের শুরু। চাকরি পাওয়া কি অনেক সহজ ছিল না কঠিন ছিল? মানে মামা দাদা ওখানেও লাগে। such a sweet little pig। তামান্না বৌমা বিদেশে কতদিন? 15 ইয়ার্স। 15 বছরেরও বেশি। মানুষ বলে যে বিদেশের জীবন অনেক স্বপ্নের মতো সুন্দর এবং বেড অফ রোজ। অ্যাকচুয়ালি কি? শুরুটা অবশ্যই ভালো ছিল না, মানুষ মনে করে, বাট মনে করাটা আসলে স্বাভাবিক। জীবন ছায়াছবির মতো না। আমি যখন যাই তখন আমি প্রথমে মিডল ইস্টে যাই। ফার্স্ট শকটা আমি যখন ওখানে আমাদের কালচারাল একটা অনেক ডিফারেন্স, তো কালচারাল যে শকটা ওটা আমি নিই, বাট আই ওয়াজ এবল টু অ্যাডাপ্ট দেয়ার কালচার। I wore the abaya and everything, so it was easy Middle East, and it's Muslim country, so better than like the other country, definitely, like rules and regulations similar to little bit of Bangladesh. But যখন আমি কানাডায় যাই তখন প্রথম যেটা হয়, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশন ওয়াজ দ্য ভেরি টাফ ওয়ান। যদিও বাংলাদেশে আমি ইংলিশে পড়াশোনা করেছি বা আমরা করি, আমরা কিন্তু কথা বলতে পারি, বলি না সেটা আমাদের ইচ্ছা, অনভ্যস্ততা। হ্যাঁ, হয়তো এত বলতে হয় না, কিন্তু বলতে কিন্তু আমরা পারি। কিন্তু ক্যানাডিয়ানরা হচ্ছে যে খুব বেশি ইডিয়মস ইউজ করে, ওদের নিজস্ব ইডিয়মস, ওগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত না। লাইক আপনি কাউকে জিজ্ঞেস করেন ওরা কয়টা ক্যানাডিয়ান ইডিয়মস জানে না, কিন্তু ওদের এভরিডে লাইফে ওরা যখনই যে কোনো কনভারসেশনে যদি 10টা কথা বলে তার মধ্যে মানে 6-7টা ইডিয়মসই থাকবে। বাবা, তো ওটা ছিল আমার জন্য একটা বিগ শক ফার্স্ট। লাইক কি বলছে এরা? লাইক যে কোনো কিছুতেই আমরা যেরকম বললাম যে ওকে হ্যাভ এ সিট বা ওকে প্লিজ হারি, ওরা হয়তো বলছে ওদের ইডিয়মস ইউজ করে ক্যাচ দ্য বাস রাইট ওয়ে। বাস কোথায় এরকম। এরপরে হয়তো আবার বলতেছে যে কোনো কিছুই, লাইক ওরা ইডিয়মস ছাড়া কথাই বলতে পারে না। তাও আবার কেনেডিয়ান ইডিয়মস, এমন না যেগুলো আমরা ছোটকালে পড়ে পরীক্ষা দিয়েছি ওগুলা। তো আমার একটু টাইম লেগেছিল যে কি বলতে চায়। যেমন আমাকে ডাকতো কুলেস্ট কিউকাম্বার, আমি চিন্তা করলাম কোন দিক থেকে কিউকাম্বার, আমি শশা কিভাবে হই। পরে দেখলাম যে না, আমি হচ্ছে যে কেউ ঠান্ডা মাথায় কাজ করতে পারি, এই কারণে আমাকে ওরা ডাকে কুলেস্ট কিউকাম্বার। কোনো কথা আমাকে শশা ডাকে। হ্যাঁ, এরপরে বাচ্চাদেরকে যেমন আপনি আদর করে দেশের বাচ্চাদেরকে কি বলবেন, বাবুমণি, সোনামণি, ওরা বলে such a sweet little pig। আপনি একটু চিন্তা করেন বাংলাদেশের কথাটা বললাম, রিঅ্যাকশনটা কি হবে। কিন্তু ওরা কিন্তু আদর করে বলছে, মানে বাচ্চারা যদি বলি বাচ্চা ইনস্ট্যান্ট শেষ হলো। কোনো কাজ কঠিন আমরা হয়তো বলি ও ইটস সো ডিফিকাল্ট, লাইক আমি এখন বাংলাদেশি যেভাবে আমরা বলি আর কি, কারণ আমি তো অরিজিনালি বাংলাদেশি। তো ওরা যেমন বলবে হাউ কাম, লাইক হাউ কাম, এরপর হচ্ছে সো টাফ বা লাইক হাউ, ওরা বলবে যে হাউ কাম। এখন এমনও হয়েছে যে অনেক বাংলাদেশি যারা নতুন তারা এসে আমাকে বলতেছে, আমাকে ওরা ডিউটির জন্য আসতে বলেছে, আসার পরে বলে হাউ কাম। আমি তো পরে বুঝতে পারছি যে কি বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে মানে উনি ডিউটিতে এসে বলছে যে আমি আজকে আসতে পারছিলাম না, আমার জন্য অনেক টাফ ছিল, তারপর আমি চলে আসছি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল একবার 9 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা সবাই তাতে ডাবল কম্বল ইউজ করছি। ওখানে -40 এবং ইউ আর টেলিং ইটস নরমাল। ও ইটস নরমাল, স্কুল ওপেন, আমি থাকি স্কুল ওপেন -40। হ্যাঁ, স্কুল ওপেন, আমাদের অফিস ওপেন, সবই করতে হচ্ছে। আবার এর মধ্যে যদি আপনার লাইক যথেষ্ট স্নোফল হয় ক্লিন করতে হবে, তা নাহলে যাদের বাড়ির ওনার যারা তাদের হচ্ছে যে সিটি হল এসে, আমাদের যেমন পৌরসভা এসে আপনাকে ফাইন করে দিয়ে যাবে, এবং ওটা খুব ভালো অ্যামাউন্ট। সো স্নো পড়ছে 1-2 ঘন্টার মধ্যে অবশ্যই লাইক ওয়াকওয়েটা ক্লিন করতেই হবে বাড়ির সামনে। তো ও লাইক আমার যে কোনো কেউ যখন তারা 13 এজ হয়ে যায় তারা হচ্ছে যে কাজ করতে এবল, লাইক সপ্তাহে 1 দিন বা 2 দিন। তো এটা করে কিন্তু ওদের এক্সপিরিয়েন্স বিল্ড আপ হচ্ছে। ওদের কাছে আমরা এই জায়গায় একটু ধরা খেয়ে যাই, কারণ ওদের এক্সপিরিয়েন্স হচ্ছে ওদের 13 ইয়ার্স থেকে শুরু হয়, সেখানে আমাদের দেখা গেছে 24 বা 25-এ কি আমাদের শুরু। তো এটাও একটা ইয়া ছিল। এরপরে ওখানে ওরা কি দাঁড়ায় কাজ করে না ওখানে বেশি? হ্যাঁ, দাঁড়ায় কাজ করে।
আমরা তো না বসে থাকতে পারি না, না 10 এই মিনিট কারণে দাঁড়াইলেই তোমরা শেষ। হ্যাঁ, যারা সচেতন তারা কিন্তু ফিট থাকে। আর কেউ কেউ যেমন বাংলাদেশেও আছে যেমন ফুডি, ওরা খাবার দাবার খেতে পছন্দ করে, ওখানেও আছে তারা একটু আনফিট। তো কিছু সব জায়গায় আছে আর কি। তো এটা একটা ব্যাপার ছিল যে তখন ওরা আমার এক্সপিরিয়েন্স দেখে বলতেছে, ও তোমার তো এনাফ এক্সপিরিয়েন্স নাই। আমি চিন্তা করলাম বলে কি, আমি আমার মানে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি একটা পার্ট টাইম স্কুলে ঢুকে গেছি, কারণ আমার তখন থেকে প্ল্যান ছিল আমি বাইরে যাব, পড়াশোনা করব। তো আমি জানি ওরা জবের এক্সপিরিয়েন্স চায়, যার কারণে আমি বিবিএ করার পাশাপাশি আমি পার্ট টাইম একটা স্কুলে বিকালবেলায় করতাম বা সকালবেলায় টাইম মেনটেন করে নিতাম। তখন এরপর আমি যখন আরও সবার সাথে কথা বলে টলে বুঝলাম ও ওদের এক্সপিরিয়েন্স তো শুরু হয় 13 ইয়ার্স ওল্ড থেকে, যেটা আমার বাংলাদেশে থেকে কখনোই পসিবল না। সম্ভব না, right? আর ওয়েদার ছিল সবচেয়ে বিশাল ফ্যাক্ট, কারণ আমি প্রথমে বাংলাদেশে ছিলাম, নাইস ওয়েদার, লাভ ইট, অ্যান্ড দেন কাতার হচ্ছে +50। এরপর আমি মুভ করলাম কানাডা। +50 থেকে -40, আপনার তো হেভি ভালো জার্নি ছিল বোন। খুব ভালো জার্নি ভাইয়া। তো ওই -40 প্রথম আমি জানতাম না কীভাবে লেয়ার আপ করে ড্রেস আপ করতে হয়। কতগুলো জামা কাপড় পরে এরা? ভাইয়া মিনিমাম 3-4টা তো পরি, এবং ওগুলো ইনসুলেটেড, যার কারণে 3-4টায় ইনসুলেটেড মানে হচ্ছে যে আপনার হিট প্রোটেকশন, বাইরে থেকে ঠান্ডা ঢুকবে না। তাও 4টা লাগে? ডেফিনেটলি। ওইখানটা যাওয়ার পরে কি কোথাও স্বপ্নভঙ্গের অবস্থা হয় বোন, যে আমি কি চিন্তা করে আসলাম, কি হচ্ছে? হয়েছে তো। ওই যে আমরা বাংলাদেশিরা যেরকম মনে করি যে জীবন ছায়াছবির মতো রঙিন বা অথবা ছায়াছন্দ, আমার প্রথমে গিয়ে আমি ভাবছিলাম যে না ওরকমই। আর মিডল ইস্টে লাইক আমার লাইফ ছিল ওখানে খুবই লাইক কি বলবো আপনাকে, কুইন লাইফ, কারণ আমার হাজব্যান্ড অনেকদিন মিডল ইস্টে ছিল, ও ওখানকার ছিল আপনার লাইক রেমিটেন্স হেড। সো বাংলাদেশ 3-3বার কাতার রেমিটেন্সে হেড হয়েছিল ওর হাত ধরেই। আচ্ছা। মিডল ইস্ট আমাকে কখনোই পাসপোর্ট দিবে না, টুডে টুমোরো আমাকে ছাড়তেই হবে। আর আমার বাচ্চারা লাইক আমার বড় ছেলে ওখানে বর্ন। আমি চিন্তা করলাম ও বাংলাদেশে এসে কতটা অ্যাডাপ্ট করতে পারবে, কারণ একটা তো পরিবেশগত পার্থক্য আছেই। তার মানে এটা না বাংলাদেশকে ভালোবাসি না, আমার রুট এখানে, যার কারণে আমি বাচ্চা রেখেও চলে আসি কিন্তু আমার রুট মিট করার জন্য। তো এরপর ওখানে গিয়ে দেখলাম যে যেটা আমি মনে করছি যে মানে খুব অর্গানাইজড ওয়েতে লাইফ হয়ে যাবে আসা মাত্রই, না, ইট টেক্স টাইম। যেমন আমার স্যাটেল হতে মোটামুটি 4-5 বছরের মতো লাগছে। এই 4-5 বছর কেমন ছিল? 4-5 বছর আমার কাছে মনে হয়েছে -40-তে থাকবো কেন, অনেকবার চিন্তা করছি চলে যাব। পরে আমি চিন্তা করলাম কোনো কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ করতেই হয়, যেহেতু লাইক এই কান্ট্রিটা আমাকে পাসপোর্ট দিবে এবং আমার বাচ্চারা এখানে ব্রড আপ হচ্ছে, এখানে পড়ছে, ওদের দিকে তাকিয়ে হলো আমার থাকা উচিত, কারণ আমি আমার পড়াশোনা শেষ করে ফেলেছি। আমার তো আর এখন হচ্ছে যে আমি চাইলে পিএইচডি করতে পারি, ম্যান্ডেটরি না, আমার ইচ্ছা, কিন্তু ওদের তো এখন পড়াশোনা শুরু। তো ওদের লাইফটা আমি আসলে এলোমেলো করতে চাইনি, মানে আমি চাইনি যে ওরাও আমার মতো যেমন একবার মিডল ইস্ট এরপরে কানাডায় গিয়ে সেটেল হওয়া, এটা আমি চাইনি আর কি। আমি চেয়েছি ওদের লাইফটা একটু স্যাটেলই হোক। আর আমারও এমনিও আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমারও ইচ্ছে ছিল যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব। চাকরি পাওয়া কি অনেক সহজ ছিল না কঠিন ছিল? চাকরি পাওয়া সহজ তখন যদি আপনার ওখানে ভালো একটা রেফারেন্স থাকে। রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা Reference বাংলাদেশে, জি ভাই আমি বলছি। আর হচ্ছে কমিউনিকেশন স্কিল যদি ভালো হয়, দুটো জিনিস খুব ম্যান্ডেটরি একটা নিউ কামারের জন্য। একটা নিউ কামারের জন্য সবার জন্য লাইক কমিউনিকেশন স্কিল কিন্তু নট দ্যাট গুড, এটা স্বাভাবিক, আমরা বাংলাদেশে ব্রড আপ। আর রেফারেন্স বলতে হচ্ছে যে কোনো একজন ওখানে থাকে, ওখানে জব করে লাইক 4-5 বছর, নতুন না, এরকম কেউ আপনার রেফারেন্স দিতে হবে। আচ্ছা, মানে পরিচিত, হ্যাঁ, মানে মামা দাদা ওখানেও লাগে। হেলথ সার্ভিস কেমন, ডাক্তার পাওয়া কেমন? হেলথ সার্ভিস ইটস এ গুড কোয়েশ্চেন। যদি আপনি ইমার্জেন্সি সার্ভিসের কথা বলেন, আই ডোন্ট লাইক ইট অ্যাট অল। লাইক আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমার 2nd ডিগ্রি হ্যান্ডবার্ন হয়েছিল, আমি রান্না করতে গিয়ে আমার 6 ঘন্টা বসে থাকতে হয়েছে ইমার্জেন্সিতে। না, আমার হাত পুড়ে গেছে, আমি গিয়ে ওই পোড়া হাত নিয়ে 6 ঘন্টা বসে আছি। 6 ঘন্টা বসে আছি, শুধু আপনার লাইক ইনস্ট্যান্ট যে হেল্পটা পাওয়া দরকার, ফার্স্ট এইড যেটা। ও মাই গড। তো ওদের এই জিনিসটা ভালো লাগে না আমার, যেটা সত্যি। আবার মানে আমি চাইলে কোনো ডাক্তারকে বুক করে নিতে পারবো না? নট রাইট ওয়ে, আপনাকে ফোন করতে হবে, ফ্যামিলি ডাক্তার ম্যান্ডেটরি। ওটা ছাড়া হচ্ছে যে আপনার বড় সার্জারি বলেন বা অন্য কোনো স্পেশালিস্ট দেখানো বলেন, এটা ইম্পসিবল। মানে ধরেন আমার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, আমার ইমিডিয়েট এখন একটা ওষুধ লাগবে, তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে যে আমাদের যেরকম বাংলাদেশের নাপা,
ওখানে হচ্ছে অ্যাডভিল আছে, ট্যালানল আছে। কালচারালি কোথাও দ্বন্দ্বে পড়ে কিনা? আমি কিছু মুরব্বীদের সাথে কথা বলেছি যে বাচ্চাদের ওইখানে মানুষ করতে গিয়ে মনে হয় কোথায় যেন বাঙালিপনাটা হারায় ফেলে তারা। এটা ডিপেন্ডস করে ফ্যামিলির উপরে। আমার বাচ্চারা কিন্তু বৈশাখ বলেন, শবে বরাত বা ঈদ বা রোজা সবই পালন করে, ফ্যামিলি যেভাবে গাইড করে। এবং ওদের ক্যানাডিয়ানদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, স্কুল থেকে সব জায়গায় ওরা বলে আগে যেটা তোমাদের রুট সেটা প্র্যাকটিস করবা, দেন আমাদেরটা। কারণ তুমি যদি তোমার রুট ভুলে যাও তাহলে আমাদেরটাও ভুলে যাবে। যেটা কিন্তু আমরাও কিন্তু এত উদার না, আমরা অতিথি পরায়ণ, ডেফিনেটলি আমরা খুব সহজে মানুষকে আপন করে নিই, কিন্তু আমরাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করি না যে অন্য কালচারকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করবো বা অ্যাডাপ্ট করব। আর আমি আমাদের মধ্যে যেই নেচারটা দেখলাম, আমরা কোনো কান্ট্রির যেটা হয়তো ভালো কালচার না, ব্যাড কালচার, ওটা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করি। আর ভালো কালচারটা নিয়ে কোনো আলাপ আলোচনাই আমরা করি না, এটা আমাকে ভাবায়, এটা আমি সবসময় বলি। আপনার একটা বই আছে আমার কাছে যেটা আপনার 3 প্রজন্মের, আপনার একটা কবিতা শোনেন আর বইয়ের গল্পটা বলেন। হ্যাঁ, আমি আবৃত্তিতে ভালো না, আমি বরং একটু বই সম্পর্কে বলি। আপনি নিজের কবিতা নিজে পড়তে হবে, আবৃত্তি করা দরকার নেই। তো এটা হচ্ছে 3 প্রজন্ম। আমার নানু লেখালেখি করতো, উনিও নোয়াখালীতে খুব মানে নাম করা একজন মানুষ ছিল। আর আমার একজন খালা সুলতানা পারভিন, সেও বাংলাদেশের নাম করা ফ্রিল্যান্সার ছিল। দুজনে পাস্ট হয়ে, সো আই এম স্যাড, আই ডোন্ট নো, মেবি নেক্সট উইল বি মি। আমার এখানে লেখা আছে, আমার একারও একটা বই আছে, সেটা হচ্ছে শুভঙ্করের চিরকুট। ওটা আমার কাছে ছিল না, তাই নিয়ে আসতে পারিনি, মানে কানাডায় রয়ে গেছে। বর্ষায় শুভঙ্কর কত ঝুম বৃষ্টির রাত কেটেছে পেটন লেকের পাড়ে, সারি সারি অটার ট্রি আমাদের প্রণয়ের সাক্ষী। শুনশান বৃষ্টির নির্জন আহ্বানে কতটা বেপরোয়া তুমি। জেনে গেছে অ্যাকোরিয়ামের 2টো সোনালি মিন একজোড়া কফি কাপের দুঃখবোধ বলে দেয়। উষ্ণতার অজুহাতে কত সহস্রবার তুমি ছুঁয়েছ অধর। আপনার 2 দেশের এক্সপিরিয়েন্স, যে আমাদের যদি পরিবর্তনের জায়গা থাকে দেশের কোন জায়গাটা বলেন তো? হ্যাঁ, ল। আমাদের দেশে আইন আছে বাট প্রয়োগ নেই। আমার লাইক কানাডা বা অন্য অন্য দেশ ভালো লাগে এই কারণে, কারণ ওদের আইন আছে, আইনের প্রয়োগ আছে। চাইলেই আমি ট্রাফিক সিগন্যাল ব্রেক করে যেতে পারছি না, আমি ছোট একটা জায়গা থেকেই শুরু করি। চাইলেই আমি আমার মনে চাইলে আমার প্রতিবেশীর কোনো ক্ষতি করতে পারছি না। আমি যদি আমার প্রতিবেশীর সাথে কোনো ডিস্টার্ব করি, ওরা সবাই মিলে সিটি হলের লেটার দিয়ে কিন্তু আমাকে ওই এলাকা থেকে বের করে দিতে পারে, এবং এটা লিগ্যাল। আবার ওখানে বুলিং হয় না যে তা না, বাট আমি ওটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারছি, আমি ওটার রেজাল্ট পাচ্ছি। এমন না যেমন বাংলাদেশে বছরের পর বছর কেস চলতেই থাকে। হয়তো এমনও হচ্ছে যে রায়ের অপেক্ষা করতে করতে বাবা মা বা পরিবারের অনেক পাস্ট আউট। হ্যাঁ, অনেক আছে। ওখানে কিন্তু নো, রাইট ওয়েতে ইউ রং মিনস ইউ রং, ডাজন্ট ম্যাটার ইউ হ্যাভ এ লয়ার অর হোয়াট, ইউ মেক দ্য ম্যাস, নাও ইউ হ্যাভ টু পে ফর ইট। তো আমাদের সবারই ওই যে প্রথমে আপনাকে বললাম না, স্নো পড়লো সাথে সাথে ক্লিন করতে হবে, তা নাহলে সিটি হল ফাইন করবে। তো নিয়ম সবার জন্য, ডাজন্ট ম্যাটার সে লাইক মার্ক কার্নি, জাস্টিন ট্রুডো আর মি অর ইউ। এই জিনিসটা খুব ভালো লাগে। শেষে কিছু বলার থাকলে যদি মনে করেন আপনি বলতে চান। শিওর, আমার বাংলাদেশের মানুষদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর আর্য ভাইয়ারকে অনেক থ্যাংক ইউ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমি ওনাকে সবসময় বলি উনি হচ্ছে সোশ্যাল মিরর, কারণ যে অসঙ্গতি বা যে কথা বলা দরকার আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু উনি এত ইজি বলে দেয়, এত কমফোর্টেবলি, যেটা আমাকে তো মুগ্ধ করেই। ইভেন আমরা যারা প্রবাসী আমরা কিন্তু এইসব দেখেই কিন্তু দেশের সাথে কানেক্ট থাকি, দেশের সম্পর্কে বুঝতে পারি, কারণ আমাদের তো প্রত্যেক দিন আসা সম্ভব না বা প্রত্যেক মাসে আসা সম্ভব না। থ্যাংক ইউ নীরব ভাইয়া এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। Thank you. I learned something from you. So. I learn always from you. You are a good teacher.